হ্যালো অ্যান্ড ওয়েলকাম প্রদীপ ভ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এরকম ধরনের লেটেস্ট ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন এবং আপনারা আমাকে ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন আজকে শুরু করা যাক। আজ আমরা এসেছি নীলকুঠির, কাটা সাহেবের কুঠি। এটি হচ্ছে ইছামতি নদী আর আমরা দাঁড়িয়ে আছি নীলকুঠি মঙ্গলগঞ্জ, এবং নদীর ওপারটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদন ফরেস্ট। তো আপনারা আসলে এখানে অবশ্যই ঘুরবেন এবং নৌকা বিহার করবেন। এই নৌকা বিহার করতে আপনার খরচ পড়বে মাথাপিছু 100 টাকা করে 1 ঘন্টা, এবং 30 মিনিট ঘোরাবে 50 টাকা। এখানে একটি শিশু উদ্যান দেখতে পাবেন। একদম নদীর পাশেই এই পার্কটি রয়েছে এবং তার সামনেই নীলকুঠি। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনায় উল্লেখ আছে এই নীলকুঠিটি। কেন এই নীলকুঠিটি কাটা সাহেবের কুঠি নামে কুখ্যাত হয়ে উঠেছে? এই নীলকুঠিকে ঘিরে এমন কিছু ইতিহাস আছে যে যার জন্য এই কুঠিতে কিছু কার্যকলাপের কথা শোনা যায়। ঠিক কী সেই ঘটনা? সালটা হলো 1803। বাংলার অনেকাংশেই নীলকর সাহেবরা চাষিদের বাধ্য করছিল নীল চাষ করতে। মঙ্গলগঞ্জে ঠিক এমনটাই একটি ঘটনা ঘটে। নীলকর সাহেবদের অত্যাচারে চাষিরা অতিষ্ঠ হয়ে ওঠে, জানিয়ে দেয় তারা আর নীল চাষ করতে পারবে না। তখনই শুরু হয় আরও অত্যাচার। তখন কিছু চাষিদের কুঠিতে নিয়ে এসে গুম করে দেওয়ার খবর শোনা যায়। তারপর থেকেই এই কুঠিটা নীলকুঠি নামে পরিচিত হয়। কিন্তু তাহলে কাটা সাহেবের কুঠি কেন বলা হয়? এক চাষি অস্ত্র লুকিয়ে নিয়ে নীলকর সাহেবের হত্যা করে। এখানকার লোকেরা বলে তার গলা কেটে দেওয়া হয়। তারপর থেকেই এই কুঠিটি কাটা সাহেবের কুঠি নামে পরিচিত হয় এবং তারপর থেকেই অনেক রকম ভৌতিক আনাগোনা শুরু হয়। কিছু পর্যটক এখানে ভৌতিক উপস্থিতি অনুভব করে, যদিও কোনো রকম প্রাণহানি বা ক্ষতি কিছুই হয়নি। কিছু লোক এগুলো আবার গুজব বলে উড়িয়ে দেয়। কিন্তু এরকম একটি গ্রাম্য পরিবেশে ইছামতির পাড়ে নীলকুঠিতে প্রবেশ করলে আর কিছু হোক আর না হোক, একটা ঠান্ডা স্রোত হৃদয় দিয়ে অবশ্যই বয়ে যাবে। তাহলে চলুন এই নীলকুঠিতে একটা রাতের ঘটনা শোনা যাক। তো 30 জন 32 জন আমি একাই নিয়ে আসতাম, ঠিক আছে। তো কিছু কিছু দুর্ঘটনা ঘটার জন্য আরেকটা সঙ্গে নিয়ে আসা হয়, মানে একসঙ্গে অনেক গুণে আসলে না, ধরো এই আমি গল্প করছি, পিছন থেকে কেউ কোথায় চলে গেলে আমার নজরে পড়ে না সেইটা, ঠিক আছে। তো অনেকে কী করে, জলটা একটু বেশি ছিল, মোবাইলে মাছের ছবি তুলছে। প্রথমত আমি বারণ করি দাদা এখান থেকে আর কেউ নিচে যাবে না। ছবি তুলছিল, ছবি তুলতে তুলতে জলে পড়ে যায়। জলের আওয়াজ পেয়ে আমি ছুটে যাই, কেউ তো গেছে, পড়ে গেছে। তো তুলে নিয়ে আসি ডাঙায়, নিয়ে এসে একটু বকা দিই যে দাদা তোমাদের নিষেধ করলাম, তারপরে তোমরা জলের সাইডে গেলে কেন? বলছে রাজু আমি ছবি তুলছিলাম, মনে হলো পিছন দিয়ে কে ধাক্কা দিতে আমাকে। তো ওনাদের গ্রুপের ছেলেদেরকে বলছে যে আর কি মারার একটা লিমিট থাকে, আমাকে ধাক্কা দিলি কেন পিছন দিয়ে? যেহেতু পড়ার সঙ্গে সঙ্গে আমি শুনলাম, তো কেউ যদি ধাক্কা দিয়ে ছুটে আসবে সেটা তো দেখতে পাবো না, কেউ আসেনি। আর ওদের মধ্যে বলছে রাজুটা আমরা মা কালী বলছে আমরা কেউ যাইনি নিচে, ও একাই গেছিল ছবি তোলার জন্য। তখন বললাম দেখো তোমাকে নিষেধ করলাম এই কারণে, রাতে এমনি তো জায়গাটা ভালো নয়, দিনে অনেক মানুষজন থাকে বলে এগুলোকে এড়ানো যায়, কিন্তু রাতে এড়ানো যায় না। কখন কার সঙ্গে ঘটনা ঘটবে কেউ বলতে পারে না। ওই দাদা পড়ে যাওয়ার পরে আমাদের গ্রামের কয়েকটা ছেলে এখানে প্রোগ্রাম করছিল, এই যে জায়গাটা ভালো, মদ খাওয়ার সুবিধে। মদ খেতে খেতে এই জায়গায় বসে খাচ্ছে গল করে, যারা এদিকে মুখ করে বসে আছে তারা বলছে ভাই নিচে কে দাঁড়িয়ে আছে মনে হয়, মানে জলের সাইডে লাস্ট সিঁড়ি ধাপে। বলছে নিচে আবার কে আসবে এখানে? তো ওনারা ফোকাস জ্বালায়, ঠিক আছে, লাইটের ফোকাস জ্বালিয়ে দেখা যায় যে এখানে নদীতে
2019-এ রাস পূর্ণিমায় একজন মারা যায় জলে ডুবে। সেই ব্যক্তি ওই জলের এক ধাপ উপরে দাঁড়িয়ে বোতল ফটল ফেলে কে এখন দেখতে পালিয়েছে তার ঠিক নেই। তো ওই কিছু জিনিস দেখার জন্য এখানে আর কেউ আসে না, বলে রিস্ক নিয়ে যাওয়া যাবে না, মানে কেউ আর মদ খেতে এখানে আসে না। যা হবে দিনের বেলায় সূর্য ডোবার আগে এখান থেকে সব বেরিয়ে গেল। তো যে গ্রুপটাকে আমি নিয়ে ঘোরাচ্ছি, যেহেতু গণেশ ভাই ওনাদেরকে কোঠির ভিতর থেকে ফাঁকায় নিয়ে চলে আসলে, আমি বাকিদেরকে নিয়ে কোঠির ভিতরে গেলাম। তো কোঠির ভিতরে যাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে আসলাম, তখন আরও কিছু প্রশ্ন করছে যে কোঠির সামনে কেউ কি সুইসাইড করেছিল। বলছি দেখো, কারণ এই জায়গাটা আচরণটা আজকে 28-29 বছর বন্ধ করে আছে, মানে এখানে কেউ আসতো না। তো 2 গ্রামের মাঝখানে যেহেতু কোঠিটা, 2 গ্রাম থেকে 20 থেকে 22 জন সুইসাইড করেছে। তা কে কোথায় করেছে এটা মনে রাখা সম্ভব নয়। তো বলছে দাদুদা, ওই গাছে একটা মহিলা দেখলাম কিছু বলতে চায়। আমি বললাম দেখো, আপনারা ওইসব জানেন, আপনারা বুঝবেন, কিন্তু আমরা ওসব বোঝার ক্ষমতা নেই। তো যাই করে কিছু শোনানোর পরে আধা ঘন্টার মধ্যে আমাদের সাফারি শেষ, মানে ওনারা আর থাকতে চাইলেন না। বলছে দাদুদা চলো এবার যাওয়া যাক। বলছে কিছু তো আছে এখানে, অনুভব করলাম, কিন্তু ওই দাদারা যা বহাল করছে ওনারা কিছুই অনুভব করতে পারবে। তো এখানে কিছু কিছু ঘটনা আছে, মানে যখন আমি একা আসতাম এইভাবে গল্প করা হচ্ছে, তো যেহেতু এখন ইউটিউবে যাওয়া না, ইউটিউব দেখে সবাই এসছে, পিছন থেকে একদম চলে গেছে উপরে। ওই যে স্কুলটা আছে প্রাইমারি, মৃত্যু মিলের রুমের সামনে একটা আম গাছ আছে না, পুরোনো গাছ আছে, এখন সচরাচর দেখা যায় না। আমাদের ক্যাম্প যখন শুরু হয় না, 6 মাসের মধ্যে অনেক কিছু দেখা গেছে। তো ওই গাছে একসময় পেতনিও দেখা যেত। তো নপা সাফারিতে গিয়ে মাঝিদেরকে জিজ্ঞেস করে যে কাকা বাস্তবে কিছু এখানে আছে। তো ওনাদের মুখ দিয়ে শুনে রাতের বেলায় গল্প করা হচ্ছে, উনি চলে গেছেন আম গাছের ওখানে। আম গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে বলছে পেতনি ও মাসি দেখা দাও। উপরে কে গেছে মনে হচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। বলছে দেখা দিবা, নয়তো প্রস্রাব করে দেবো তোমার গায়ে। দেখো এখান থেকে তো দেখা যায়নি প্রস্রাব করেছি কিনা। তো বাকিদেরকে নিয়ে বললাম দাদা চলো, এই দাদা একা চলে গেছে তোমাদের গ্রুপের কেমন, কারণ এখানে বাস্তবে অনেক ঘটনা ঘটে গেছে অনেকের সঙ্গে, কিছু ঘটে যেতে পারে, তার আগে চলো। যাওয়ার পরে কোঠির ভিতরে গেলাম, নীলকুঠির বিষয়টা বলার পরে যদি চলো বাকি গল্প ওখানে গিয়ে হবে, এমনি দেরি হয়ে গেছে। তো বলছে দাদুদা মজা পেলাম না, আর তো একটু গল্প করো, ভয়ঙ্কর গল্প। ভিতরে ডাক ভরাচ্ছে, ওই ডাক ভরে যখন দাঁড়িয়ে গল্প শুরু করেছি, মানে শুরু করবো। ওই ভাইটা বলছে দাদুদা আর দৌড়াতে যাচ্ছি না, বসা যাবে? বাঁ সাইডে বসো, পরিষ্কার জায়গা। ওর বাঁ সাইডে বসেছে, আর যে তোমরা যেভাবে বসে আছো না, এবার সবাই তফাতে গল্প করে দাঁড়িয়ে আছে, আর ওই ভাইটা আমার পাশেই বসেছে। বসলে পরে সবে গল্প শুরু করেছে, ভাইটা চারাট করে লাফিয়ে উঠেছে। ওনার লাফানো দেখে সবাই চমকে গেছে। বলছি দাদা এইভাবে করলে কিন্তু গল্প করা অসম্ভব হয়ে যাবে। এমনি ভুতুরি জায়গায় আচমকা উঠলো, সবাই চমকে গেল, আমিও চমকে গেলাম। বলছি দাদুদা আমি এমনি উঠিনি গো, মনে হলো আমার পিঠে কিছু কামড় দিয়েছে, জ্বালা করছে। তোমরা লাফিয়ে ওঠার সঙ্গে সঙ্গে ফকাস জ্বালায়, অনেক সময় ওইদিকে জঙ্গল তো সব খপ চলে আসতে পারে। তো ফকাস জন্য কিছু দেখতে পাইনি আমি। তো বলছি খুব কি জ্বালা করছে? বলছে দাদুদা হ্যাঁ জ্বালা করছে, জানাতে জানা এই দেখে থেকে পর দিয়ে কি কামড়াবে। তো আমার একটু ভয় হয়ে গেছে, যদি কিছুতে কামড়াই এই রাত্রে আবার কোথায় ছুটোছুটি করতে হবে তা ঠিক। আম গাছে গোড়ায় যে বলছিলে হ্যাঁ পেটনি মাসি দেখারে নয়তো প্রস্রাব করে দেবো, ওই গাছটায় কি প্রস্রাব করেছিলে? বলছে দাদুদা হ্যাঁ। বলছি ভালোবাসা বেঁচে গিয়েছে, তোমার ঘাড় মুটকে দেয়নি, এটাই ভাগ্য ভালো। তোমার কিচ্ছু হয়নি, শুধু হাঁচড় মেরেছে পিঠে। আমাদের মাঝে একটা গেস্ট এসেছিল, কেউ নেই তার কাছে, কিন্তু তার পিঠে হাঁচড়ে দিয়েছে 4টে আঙুলের দাগ, পুরো 4টে নখের হাঁচড়, এখান থেকে নিচে বন্ধ, পুরো ব্লাড বেরোচ্ছে। বলছে এবার সবাইকে দেখাও, আর কি হবে। সবাই তো দেখলো, দেখার পরে
তার আগে যে গল্প করলাম না, আমাদের রিসোর্টের আশেপাশে পেটনি কান্না আওয়াজ পাওয়া যায়। ওই যে হাঁসর দেখে রাত্রে কেউ ঘুমায়নি, সারা রাত গল্প করে কাটিয়েছে। তো এই জিনিসগুলো অনেক সময় কেউ যারা এই যে বাল করে ওরা তো কিছু অনুভব করতে পারে না, তখন যা তুমি বলে হ্যাঁ এখানে ভোট নেই, এসব বিজনেসের জন্য গল্পের মাধ্যমে সাজানো। দাদা বলছি এই টেন্টগুলোর এমনি এখানে বুক করতে গেলে এখানে এসে বুক করতে হবে? না না না, এখানে বুকিং মানে স্পট বুকিং এর কোনো এখানে সিস্টেম নেই। এটা ইজি ফিক্স ব্যাকপ্যাকার্স এর আন্ডারে আমাদের মঙ্গলগঞ্জ হন্টেড ভিলা। তোমরা এখানে টেন্ট 1300 টাকা করে পার হেড ভাড়া, আর কটেজে 1400 টাকা পার হেড ভাড়া, ইনক্লুডেড ফুড, সাথে প্যাকেজের মধ্যে আরও অনেক কিছু আছে। আচ্ছা আচ্ছা, এখানে বনফায়ারও তো ব্যবস্থা হ্যাঁ, রয়েছে? বনফায়ার তো আমাদের প্যাকেজের মধ্যেই আছে। আর এই যে বাম্বু চিকেন দেখছি ওখানে রয়েছে, ব্যাম্বু চিকেনটা হচ্ছে তোমাদের প্যাকেজের বাইরে, ওটা আলাদা করে বললে দাও। বললে অর্ডার দিলে তাহলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ব্যাম্বু চিকেন 500 টাকা পার পিস। শুধু এখানে স্পেশাল ব্যাম্বু চিকেন। না, শুধু টুরিস্টদের জন্য বানানো, others করার জন্য না। এখানে আরেকটি কটেজ হয়েছে নতুন, এটা এছাড়াও আরও দুটি কটেজ এখানে হয়েছে, একটি একদম এর পাশেই, আরেকটি একদম নদীর পাশে অবস্থিত। সেই একই রকম সিস্টেম রয়েছে, তো ভিতরে আর যাচ্ছি না, পাশাপাশি থাকার জায়গা পাবে। সবই টেন্ট এখানে। কিভাবে আসবেন এই নীলকুঠির? চাকদা বনগা থেকে আপনাদের সোজা আসতে হবে নাটাবেড়িয়া বাজার। এই নাটাবেড়িয়া বাজার থেকে আপনার টোটো করে বা অটো করে চলে আসবেন মঙ্গলগঞ্জ। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর নতুন হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।